তিতির তমা গোল হয়ে বসে আছে বারান্দায়, থাই গ্লাসের সামনে মেঝেতে। বারান্দায় রোদ বিধায় বাইরে বসেনি, তবে রোদ হলো, বেশ ঠান্ডা বাতাস আসছে এখানে। দুজনার চুল খুলে দেওয়া, গোসল করে জোহরের নামাজ পড়ে শুকাচ্ছে চুল। এতক্ষণ ধরে জোর আলোচনা চলছিল সুবর্ণার বিষয়টা নিয়ে, আপাতত সে আলোচনায় ভাটি পড়েছে। তমার এক হাত তিতিরের লম্বা চুলগুলো হাতে নিয়ে পেঁচাচ্ছে, হেলান দেওয়া দেয়ালের সাথে। উদাস গলায় বলল, কাল বড় ভাইয়া কিছু বললো না কেন বলতো? তিতির ঠোঁট উল্টায়, মুখ বাঁকিয়ে বলে, আমি কি করে জানবো? তামিজ স্যারকে দেখেও কিছু বললো না? কি বলবো? তমা শব্দ করেই হাসে, এক হাতে তিতিরের গাল টানে, বাঁকা গলায় বলে, খেয়াল করিসনি কিছু? কিছু একটা খবরদার বলবি না। তিতির তমার দিকে তাকায় না, বাইরে তাকিয়ে থাকে। তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে, সে রাস্তার ওপাশ থেকে যত দূর চোখ যায় খালি ধানক্ষেত। উদাস দৃষ্টি সেদিকে রেখে বলে, খেয়াল করার মতো কিছু ছিল? তমা হতভম্ব হয় তিতিরের কথায়। ছিল না মানে? একদিকে তোর নতুন আশিক তোর চিন্তায় গদগদ, অন্যদিকে বড় ভাইয়ার রাগিয়ে জেলাসিতে জ্বলছিল পুরো। অবশ্যই দেখেছিস তুই, মিথ্যে বলিস না। তিতির জবাব দিতে পারে না, সত্যি সে খেয়াল করেছে, খুব করেছে। মুখে বলল, ওটা তো তার নিষেধ সত্ত্বেও বেরিয়েছিলাম বলে। তমা মৃদু থাপ্পড় দেয় তিতিরের বাহুতে। যখন তুই তাহমিদ স্যারকে ভাইয়ার পরিচয় দিতে গিয়ে থেমে গেলি, মনে হলো বড় ভাইয়া তোকে কাঁচা খেয়ে ফেলতে চায়। তিতির মুখ ভাঙায়, যত সব আদিক্ষেতা, ভালোবাসে না, অথচ অন্য কারোর সাথে দেখলে রাগারাগি করবে। কাল রাতে কোথায় নিয়ে গিয়েছিল সেটা বল তুই। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তিতির তাদের গন্তব্যের কাহিনী জানালো। তমাও অবাক হলো বেশ। তাদের এখনকার আশেপাশে যে অমন কোনো জায়গা আছে তা জানা ছিল না তার। গদগদ হয়ে বলল, বেশ নিরিবিলি না? মাথা নাড়ে তিতির, দুহাতে চুলগুলো পিছনে ঠেলে দেয়। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তমা যেন আরো উৎসাহী হলো, তিতিরের কাছে ঘেঁষে পড়ল, কিছু হয়েছে তোদের মধ্যে? ভাইয়া যে পরিমাণ রেগেছিল, মুভিতে যেমন হিরোরা রেগে গেলে রোম্যান্স করে, তেমন কিছু? মুখ চেপে ধরে তোমাকে থামিয়ে দিল তিতির, ধমকে উঠল, পাগল তুই, চুপ কর। তোর ভাই হিরো? হিরো লাগে তাকে? ভিলেন, আস্ত একটা ভিলেন, ফালতু লোক। তমা হাসে, সামনে বলতে পারবি? না পারার কি আছে? তুই ব্লাশ করছিস কেন? বল বল, কি হয়েছে? তমা এক প্রকার কোলের উপর উঠে আসছে তিতিরে। তিতির দুহাতে ঠেলে সরালো ওকে। কাল রাতে কিছু হয়েছিল তাদের? হয়নি তো, জাস্ট ওইটুকু কোলেই তো তুলেছিল। আর আর কি বাজে লোকের বাজে বাজে কথা। তিতিরের এতটুকু মনে পড়তে কান দিয়ে গরম ধোয়া বের হলো, মুখে বলল, কিছু হয়নি, হবেও না। অযথা তিলকে তাল বানাস না তো। তমা মুখ ভেঙায়, বাঁকা গলায় বলে, কিছু হয়নি, কিছু করেনি, ভালোবাসি না, সম্ভব নয় কিছু, এসব বলতে বলতে একদিন হুট করে বলবি বাবুকে কোলে নিত তমা। তোর বড় ভাইয়া নিজের আন্ডারওয়্যার খুঁজেই পাচ্ছে না, দিয়ে আসি। তিতির লজ্জায় লাল হয়ে গেল তোমার উল্টাপাল্টা কথায়। তমা খিলখিল করে হেসে ফেললো তিতিরের মুখের অবস্থা দেখে। তিতির ধমক দিতে চেয়েও দিতে পারল না। বাবুর নাম ঠিক করেছিস? হ্যাঁ, ছেলে না মেয়ে, কে কোনটা চাস? তোমার থামবি? ঢং করবি না। এই ডায়লগ যদি তুই আমাকে না দিস একদিন, আমার নাম পাল্টে রাখবি। সেদিন আমি কিন্তু বাবুকে কোলেই নেব না। তোদের রোম্যান্সের সময় বাবুকে মাঝখানে নিয়ে আমি ভাগবো। তিতির আর বসে থাকতে পারে না, কান ঝানঝান করছে তোমার এই কথাগুলোয়। উঠে যাওয়ার জন্য উদ্যত হতে হাত টেনে নিজের গায়ের উপর ফেললো তমা, গলা জড়িয়ে বলল, লজ্জায় লাল হয়ে লাভ নেই। মারামারি করতে করতে একদিন দুজন ছুটবি বাচ্চাদের মারামারি থামাতে। সেদিন বেশি দেরি নেই, বলে দিলাম। অসম্ভব কথাবার্তা, থাম তো। তমা শব্দ করে হাসছে, হাসি চোটে চোখে পানি গড়ায়, ফিচেল গলায় বলে, তাহলে এক কাজ করি, তামিদ স্যারকে বিয়ের প্রস্তাব আনতে বলি। আমি শিওর ভদ্রলোক এক পায়ে খাড়া, নাচতে নাচতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে, দেখিস। তিতির আরেক দফা থাপ্পড় মারে তোমার হাতে, তবে মুখে আর কিছু বলে না, চোখ বুজে পড়ে থাকে তোমার কাঁধে। তমা অনবরত হাসতে থাকে খেপাতে পেরে। আর সে কি ভাবছে? তোমার কথাগুলো মাথায় ঘুরছে। বাচ্চা, এই কথায় আগেও নিশি নুরিও বলেছে, এসব অলিক কল্পনা, বই আর কিছুই নয়। তসর আর ঈশানের বাচ্চা, তসর কিরে, তার আর ঈশানের বাচ্চা, এও সম্ভব এই জীবনে নয়। যেখানে একটা সুস্থ ও স্বাভাবিক সংসারই হচ্ছে না, সেখানে এত উচ্চাভিলাষীর মতো আশা করা সম্পূর্ণ বোকামি। চোখ আচমকা টলটল করে উঠে তিতিরে। সংসার জীবনের প্রতিটা মেয়ের কত কত স্বপ্ন থাকে, তার কি ছিল না? ছিল তো, হাজারো স্বপ্ন ছিল। ঈশানকে ভালোবেসে ফেলেছে এটা বোঝার পর সেই স্বপ্ন মাথাচাড়া দিয়ে উঠেছিল। সব অপেক্ষার অবসান ঘটে একটা সুন্দর সংসারের কল্পনা করা কি তার অন্যায়? ছোট ছোট বাচ্চা ঘুরে বেড়াবে, আধো আধো গলায় তাকে মা ডাকবে, ঈশানকে বাবা। আজীবন বুঝি এভাবে কল্পনায় বেঁচে থাকতে হবে তাকে? একতরফা ভালোবাসার যন্ত্রণা বুকে গেঁথে বাঁচতে হবে।
বাইরে কাঠফাটা রোদ আজকে। দুদিনের মধ্যে কেমন একটা অসহ্য গরম পড়ে গেছে। রোজা রেখে বেশ অসহ্যই লাগছে আবহাওয়াটা। বাইরে এক ফোঁটা বাতাসের ছিটে ফোঁটা অবধি নেই, গাছের একটা পাতাও বোধহয় নড়তে দেখা যাচ্ছে না। নিয়াজ গাড়ির গ্লাসে দুহাত থেকে ছোট বাচ্চার মতো হাঁ করে গাছপালার দিকে তাকিয়ে আছে। দোস্ত, একটা পাতাও নড়ে না কেন? সাজিদ অনেকক্ষণ হলো খেয়াল করছিল নিয়াজকে। ছেলেটা বারবার এক কথা বলে মাথার পোকা বের করে ফেলছে। ধমকে উঠে নিয়াজকে। বসে আছিস এসির ভিতর, বাইরে পাতা নড়লো নাকি ডাল নড়লো তা দিয়ে তোর কি কাজ? নিয়াজ বোধহয় আহতই হলো সাজিদের কথায়। সোজা হয়ে ঘুরে তাকালো ওর দিকে, আহত গলায় বলল, তোরা প্রকৃতি বিদ্বেষী, দেশের শত্রু। প্রকৃতির খোলা হাওয়ার কাছে এসব এসি টেসি তুচ্ছ। বুঝলি না রে, বুঝলি না। কথাটা শেষ করতে করতে আবারও একই ভঙ্গিতে দুহাত ঠেকিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। সাজিদ বিরক্ত দৃষ্টিতে মাথা নাড়ে দুদিকে, ফিচেল গলায় বলে, লাগছে তো টিকটিকির মতো। টিকটিকি যেমন দেয়ালে আটকে থাকে তেমন করে সেটে আছিস। মোটেই বন্ধুর এসব অপমানে খেপল না নিয়াজ। এসব তো অহরহ শুনতে হয়, বিশেষত সাজিদের কাছ থেকে। এখন কি হবে সেটাও জানে না সে। অনিমা কঠিন চোখে তাকালো সাজিদের দিকে। কতবার বলেছি ওকে এসব আজে বাজে প্রাণীর নামে ডাকবে না, অশিক্ষিতদের মতো কথাবার্তা সাজিদ। নিয়াজ ঘাড় বাঁকিয়ে সাজিদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে জানতো এটাই হবে। সাজিদ কথা বাড়ায় না, বউয়ের সাথে ঝগড়াটা তার ঠিক পোষায় না। সে আবারও বড় ওই বউ ভক্ত কিনা। মেন রোড ধরে গাড়ি চলছে, যেহেতু ঈদের আগে তাই রাস্তাঘাটে প্রচুর ব্যস্ততা। গাড়ি চালাচ্ছে ঈশান। বন্ধুদের এসব ছেলে মানুষই কথাবার্তা একদম মন নেই তার। চোখে সানগ্লাস দেওয়া, দৃষ্টি সামনে দিয়ে গাড়ি চালাচ্ছে। পাশে বসা নিয়াজ, পেছনে সাজিদ আর অনিমা। তারা রওনা হয়েছে বেলা 11টার দিকে। ঢাকা থেকে তাদের বাড়ি পৌঁছাতে সাধারণত সময় লাগে 4.5 ঘন্টা, যদি না কোনো ধরনের জ্যামে আটকায়। তবে ভয়ে আছে, এখন কোনোভাবে জ্যামে না আটকালেই হলো। নিয়াজ অবশ্য বারবার বলছিল ট্রেনে যাবে। সে বরাবরই জার্নির জন্য ট্রেন প্রেফার করে, যদি না খুব তাড়াহুড়োই থাকে। তবে এ গ্রামের যা পরিস্থিতি, পিকনিকের মতো করে হেলে দুলে বাড়ি পৌঁছালে ঈশানের বাবা রইসুল দেওয়ান আর তাদের আস্ত রাখবেন না। তাছাড়া তদন্ত যেহেতু সাজিদের হাতে, সেহেতু জলদি যেতে হবে। তার টিম এর মধ্যে পৌঁছে গেছে তাদের এলাকায়। নেহাত বন্ধুদের সাথে একসাথে যাচ্ছে, না হলে সেও এতক্ষণে বাড়িতেই থাকতো। পুরোটা রাস্তা ঈশান একটাও কথা বলছে না, মাথার মধ্যে হাজারটা চিন্তা সাজাচ্ছে। নিয়াজ বেশ কয়েকবার ডেকেছে, উত্তর পায়নি। এবার বেশ জোরে সোরেই ডাকলো। এই নববিবাহিত পুরুষ ঈশান আরশাদ দেওয়ান, শুনছেন ভাইয়া? ঈশান বিরক্ত হলো, ভ্রুকুচকে ঘাড় ঘোরালো একবার নিয়াজের দিকে। সাথে সাথে ড্রাইভিংয়ে মন দিল আবার। ভীষণ ব্যস্ত রাস্তা। এই বাদরের কথায় কান দিয়ে প্রাণ হারানোর মানেই হয় না। বিয়ে করেছে সবে সবে, এখনও রাজ্যের ঝামেলায় বউটাকে ছুতেই পারেনি। যা ছুঁয়েছে কানামাছি খেলার মতো, ওতে চলবে? এখনই এ দুনিয়ার মায়া ত্যাগ করলে তার চলবে কেন? ঈশানের উত্তর না পেয়ে আবারও ডাকলো নিয়াজ। ঈশান গম্ভীর গলায় উত্তর নিল এবারে। কি সমস্যা নিয়াস? শুনছিস না কেন? বাচ্চাদের মতো তাই ডেকে যাবি? একবার উত্তর নিলি তো আর ডাকি না। একবার উত্তর নিলে গোটা রাস্তা তুই আর থামবি না। তা ঠিক। ঈশান চোখে সানগ্লাসটা খুলে শার্টে ঝুলালো। তপ্ত দৃষ্টি দিতেই কথার পিঠে কথা থেমে গেল। পেছন থেকে হাসছে সাজিদার অনিমা। একমাত্র ঈশানের ধমকেই বাচালটাকে থামাতে পারে। সাজিদ আরাম করে পা তুলে দিল সিটে, মাথা এলিয়ে দিল অনিমার কোলে। কাল রাত থেকে যা দৌড়ঝাঁপ গেল, তার উপর আবার এত ঘন্টার জার্নি। চোখ বুজে আসছে। নিয়াজ ঘাড় বাঁকিয়ে দেখলো ওদের, নাক সিটকালো। আমরা কি নেমে যাব গাড়ি থেকে? এসপি সাহেব, স্পেস লাগবে? হাতের ক্যাপটা ছুড়ে দিল সাজিদ নিয়াজের দিকে। চোখ বুঝলো কোনো কথা না বলে। নিয়াজ কথা বলতে না পেরে বোর হচ্ছে। নাইম আর ঋতুটা থাকলে জমতো ভালো। ঈশানের সাথে আড্ডা দেওয়া চিন্তাভাবনা জগতের সবচেয়ে বেকার আশা, তবুও হাল ছাড়ল না সে। ধীর গলায় বলল, বিয়ে করলি নতুন নতুন, আমি সিরিয়ালে আছি, টিপস দিলি না। ঈশান শব্দ করে হর্ন দেয়, বিরক্তি প্রকাশ আর কি। নিয়াজ তাতে মোটেও দমে গেল না। একটা কথা শুনলাম জানিস, মা বলল, শুনবি? ঈশান বড্ড উদাসীন গলায় বলল। কি? রেগে যাস না, তিতির সম্বন্ধে এসেছে একটা। ঈশান ভ্রু তিতিরের সম্বোধন আন্টির কাছে? বাঁকায় সজোরে মাথা নাড়ল নিয়াজ। বাঁকা হয়ে বসলো ওদিকে। ছেলে নাকি কলেজের টিচার, বুঝলি? আমার রহমান চাচা আছে না, গটকালি করে, সে নাকি মাকে বলেছে ছেলে চাচার পাশে বাড়ি ভাড়া থাকে। 1 মাস হলো। তোর বাড়ির সাথে আমাদের একটা মাখামাখা কানেকশন আছে। ছেলেটার মা রহমান চাচাকে ধরেছিল বিস্তারিত খোঁজ নিতে, যেহেতু ঘটক মশাই সে, আর ঘটক চাচা এসেছে মায়ের কাছে। ঈশানের মুখ দেখার মতো হয়েছে, কপালের ভাঁজ পড়েছে বেশ কয়েকটি। স্পষ্ট বোঝা যাচ্ছে বিরক্ত সে। সাজিদ চোখ তুলে তাকায় একবার অনিমার দিকে।
অনিমাও হাসছে। ঘটনাটা মিথ্যা নয়। ঈশান গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে আসার আগে তারা যখন ব্যাকপ্যাক নিয়ে অপেক্ষা করছিল তখন সত্যি নিয়াজের মা কল করে এই কথাই বলছিল। রহমান চাচা বিদেশ ছিলেন, বিগত 10 বছর দেশে এসেছেন, 15 দিন হলো এসেই নিজের পুরাতন পেশে আবারও যাত্রা শুরু করেছেন। সুতরাং গ্রামের কার বিয়ে হয়েছে, কে বিয়ের বয়সী, এসব সম্পর্কে আপাতত তার ধারণা একদমই কম। যেহেতু ঈশান তিতিরের বিয়েটা কাউকে জানায় দেওয়া হয়নি, হাতে গোনা কয়েকজন ছাড়া, সেই হিসেবে ওদের বিয়ের খবরটা পায়নি তিনি। নিয়াজের মাও একই কথা ভেবেই নিজেও জানায়নি ওদের বিয়ের কথা। তবে বারবার বলে দিয়েছেন তিতিরকে দেওয়ানরা এখনই বিয়ে দেবেন না, যেহেতু বড় আরও 4 জন আছে। এসব নিয়ে জলঘোলা না করাই উত্তম। কি রে, দিবি বউয়ের বিয়ে? শাট আপ নিয়াজ। কথা কথা দাউকাবি না। মানিসি তো না ওকে বউ হিসাবে। মানিস কি? ঈশান এক হাতে চুল ঠেলে দিল পেছন দিকে, ভাবলেশীন গলায় বলল, নামলে কি আর না নামলে কি? মানলে আলাদা কথা, না মানলে অনেক কিছু। কি অনেক কিছু? নিয়াজ ওপরের লুকিং গ্লাসে চোখ মেলালো অনিমা সাজিদের সাথে। ওদের প্ল্যান করাই ছিল ঈশানকে কি করে খোঁচাবে আজকে, মনের কথা পেট থেকে টেনে বের করবে। পেটের ভিতর কি আছে তা ওরা না জেনে ছাড়ছে না। গম্ভীর গলায় বলল, মেয়েটা ছোট, জীবনে কিছু শুরুই হয়নি। তুই ওকে না মানলে ওর ভবিষ্যতের কথা ভাবতে হবে না? বড়দের আবেগের কথা ধরে চললে হবে? তাছাড়া শুধু তিতির কেন, তোরও তো জীবনটাই পড়ে আছে। ঈশানের দারুণ মেজাজ খারাপ হচ্ছে নিয়াজের এসব কথায়। বন্ধু না হলে এতক্ষণ লাথি মেরে ফেলে দিল তো গাড়ি থেকে। একটু চুপ করবি তুই? কনসেন্ট্রেট করতে পারছি না রাস্তায়। অমনি কি অমনি? যে একটা সিরিয়াস কথা বললাম অমনি তুই কনসেন্ট্রেট করতে পারছিস না? তোর ওপর মাঝে মধ্যে প্রচুর মেজাজ খারাপ হয়, বিশ্বাস কর। শুধুমাত্র দিদা কথা রাখতে বিয়েটা না করলেও পারতি। নিয়াজ এসব নিয়ে কথা শুনতে অসহ্য লাগছে, থামবি? কেন থামবে? ভুল তো বলেনিও। এবার কথাটা বলল অনিমা। সাজিদও ঘুমায়নি। নিয়াজ এই কথা তোলার পর থেকে আগ্রহ চোখে তাকিয়ে আছে ঈশানের উত্তর শোনার জন্যে। অনিমা কঠিন গলায় বলল, আবেগে পড়ে বা অন্যের কথায় চলতে গিয়ে এমন কিছু করা উচিত নয়, যেটা এই জীবনেও মানতে পারবি না তুই। আগে একটাবার কেন মনে হলো না তোর যে তুই তিতিরের সাথে থাকতে পারবি না? বিয়ের রাত থেকে মেয়েটাকে মানসিক টর্চার করে আসছিস। ও একটা বাচ্চা মিশান, যেটুকু বয়স হয়েছে ও যেভাবে বড় হয়েছে বা চলাফেরায় অভ্যস্ত, দিন দুনিয়ার এসব নেগেটিভ সাইড সম্পর্কে ওর ধারণা নেই। আমরা জানি সেটা, তাহলে ও কীভাবে সবটা সামনে এগোবে বলতে পারিস? তাছাড়া আর একটা কথা, এটাই কঠিন বাস্তব। একটা ছেলে একটা রেখে 10টা প্রেম বা বিয়ে করলে তার বদনাম হয় না, কিন্তু এই কাজটা একটা মেয়ের দিকে আলাদা। খুব সহজেই তার দিকে আঙ্গুল তোলা যায়। বিয়ে জিনিসটা একটা মেয়ের জন্য অনেক কিছু। ঈশান ভ্রু কুচকে থাকে। হুট করে এহেন ক্লাস নেওয়ার মানে বুঝতে পারে না সে। আগে জানলে যে তুই না এদের সাথে। গম্ভীর গলায় বলল, কি সমস্যা তোদের? এইসব শোনার মানে কি? তিনজনই অবাক চোখে তাকালো ঈশানের দিকে। এত কথা বলার পর যদি বলে এসব বলার মানে কি, তাহলে তাকে কি বলতে ইচ্ছা হয়? নিয়ে আজ বিস্ময় মাখা গলায় বলল, বুঝিসনি কি বলছি? এইভাবে চলবে না তোদের। যেহেতু ভালোবাসিসই না, বাসবিও না, ছেড়ে দে না হয়। এবার গাড়ির গতি বাড়ালো দ্বিগুণ। তিনজনেরই খেয়াল হলো সেটা। লুকিং গ্লাসে তিনজনার চোখাচোখি হলো। মনে মনে হাসলো তিনজনই। অনিমা গম্ভীর গলাতে বলল, ডোন্ট মাইন্ড। কথাটা হয়তো বেশি পার্সোনাল হয়ে যাবে, তবুও বলছি, তোদের ফিজিক্যাল তোকে আমরা যতদূর চিনি, আমরা 100% শিওর তুই মেয়েটার সাথে কিছু করিসনি। সুতরাং এবার কঠিন গলা শুনতে পাওয়া গেল ঈশানের। মেজাজ আর সামলাতে পারলো না বোধহয় সে। বজ্র কঠিন গলাতেই বলল, জাস্ট স্টপ ইট গাইস। কি সব হচ্ছে এসব? অনিমা আজ দমার পাত্রী নয়, যে কোনো মূল্যে আজ শুনেই ছাড়বে ঈশানের মনের কথা। একই কণ্ঠে বলল, অবুঝের মতো কথা বলিস না ঈশান। তুই রাগে অভিমানে তোর জেদের কাছে হার মানতে নাই চাইতে পারিস। একটা মেয়ে হয়ে আমি চোখের সামনে একটা মেয়ের এমন অবস্থা মোটেই মানতে পারবো না। বি অনেস্ট প্লিজ, অন্তত আমাদের কাছে। এটাকে ভালোবাসিস তুই? উত্তর দেওয়ার জন্য মুখ খুলেও কথা বলতে পারলো না ঈশান। হাত শক্ত হয়ে এলো কেমন একটা। বুকের বাপাশের হাতুড়ি পেটানোর শব্দ শুরু হয়ে গেছে জোর কদমে। বাসিস? না। ভালোবাসিস না তিতিরকে? না বললাম তো। শেষবার জিজ্ঞেস করব, তুই ভালোবাসিস না তিতিরকে? ওর কসম। এবার না শব্দটা করতে পারলো না ঈশান। মুখ এসে আটকে গেল শব্দটা। চোখ মুখ অস্বাভাবিক তপ্ত দেখালো। ফর্সা মুখখানা কেমন কালো দেখাচ্ছে। নিয়াজ হাসি সামলাতে না পেরে মুখ ঘুরিয়ে নিল। সাজিদ মুখ ঢাকলো অনিমার ওড়নার নিচে। অনিমাই কেবল এখন হাই মুভমেন্টে, বাকি দুই গাধার মতো হাসার ভুল করলো না, বরঞ্চ একই গলায় বলল, ভালোবাসিস? জানি না। শব্দ করে হেসে ফেলল নিয়াজ।
সিটের মধ্যে হাসতে হাসতে দুপা তুলে বসলো, পিঠ মুড়ে পিছনে তাকিয়ে তাকালো হাসজ্জ্বল দুই বন্ধুর দিকে। অনিমার মুখে বিজয়ীর হাসি না থেকে এক ঝটকায় জানিনাতে এসেছে দেওয়ান সাহেব, এই বা কম কিসে। নিয়াজ সজোরে থাপ্পড় মারল ঈশানের বাম হাতের বাহুতে, দাঁত বের করে হাসতে হাসতে বলল, বেটা ভাঙবি তাও মস্কাবি না, ভালোবাসোস তাও মুখে বলস না, নাকি টেরই পাস না যে ভালো টালোবাসোস? ভালোবাসা কি? এইবার লাইনে এসে হালা, কথাটা জিজ্ঞেস করলি পারিস? এত এত অভিজ্ঞ বন্ধু থাকতে তুই কিনা বেটা টের পাস না ভালোবাসা কি? মান সম্মান ডুবাবি নাকি? এত সহজেই ভালোবাসা হয়? অনিমা খানিক এগিয়ে বসলো সিটে, সাজিদও সোজা হয়ে বসেছে। এরই মধ্যে নরম গলায় বন্ধুকে বলল, লাভ এট ফার্স্ট সাইটের কথা বলে মানুষ, শুনিসনি? ভালোবাসা এক সেকেন্ডেও হতে পারে। আগে হলো না কেন? এত মেয়ে তো আশেপাশে ছিল। রুষা নিজে এতগুলো বছর পাগলের মতো, কই কখনো তো ওকে ছুতে ইচ্ছা করেনি, আগ্রহ হয়নি, সে সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারায়নি। অনিমা হাসে বন্ধুর অবুজের মতো কথাগুলো শুনে। ঈশান যে তাদের কথার প্যাচে পড়ে গেছে বুঝতে পারে সে, না হলে ঈশান আশাদ দেওয়ান কখনো এভাবে বাচ্চাদের মতো এই ধরনের প্রশ্ন করতো না। ভালো তো অবশ্যই সে বাসে তিতিরকে টের পায় না। বললাম না, ভালোবাসা কি সবার প্রতি আসে? আগে পরে বিষয় নয়, কে কখন কেন এসবও ভালোবাসার যুক্তিতে খাটে না। তুই প্রেমে পড়েছিস, হোক সেটা 1 বছরে প্রথমবার, তবুও পড়েছিস, এটা মানছিস না কেন? আমরা জানি তোকে আমাদের থেকে ভালো আর কে চেনে। সে এতটুকুন বয়স থেকে আমরা একসাথে, মুখ ফুটে না বললেও তোর নজর দেখে বলে দিতে পারি আমরা। কেন লুকাচ্ছিস নিজের ফিলিংস? না বুঝতে পারলে অন্তত শেয়ারটা কর, সলভ করব। চুপ করে একরোখাদের মতো ভালোবাসি না, চাই না, সম্ভব নয়, এসব কথা বলার সমাধান নয়। অযথা জ্বলে পড়ে ছারখার হচ্ছিস, নিজেও সাথে তিতিরকেও পোড়াচ্ছিস। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না, হোয়াই হার? এটা দুনিয়ার সবচাইতে ইউজলেস প্রশ্ন ঈশান। তোর অবচেতন মনও জেনে গেছে ইউ লাভড হার, অথচ কোনো এক জেদে স্বীকার করছিস না। ওই কেন, এ জবাব খোদা ছাড়া কেউ জানে না। ঈশান জবাব দেয় না, অনিমাও আর প্রশ্ন করে না। সে জানে তাদের কথাগুলো কাজে দেবে, এবারে বেশ কাজে দেবে। ঈশান আশাদ দেওয়ান নিজের ফিলিংস বুঝবে, তার ধারণা অবশ্য অন্য। ঈশান নিজের ফিলিংস এর আগেও টের পেয়েছে, প্রকাশ করছে না ইচ্ছে করে, হয়তো জেদে নয়তো অন্য কোনো কারণ আছে এর পিছনে। নিয়াজ আচমকা থমথমে পরিবেশ ভেঙে কপট গলায় কপট গম্ভীর গলায় বলল, তোদের মধ্যে কিছু হয়েছে ঈশান? সাজিদ পা তুলে লাথি মারল নিয়াজের পিছনে। এটা কি ধরনের প্রশ্ন? নিয়াজ হাতের ইশারায় থামতে বলল সাজিদকে। ঈশানের অতি তপ্ত মুখ ইগনোর করে আবারও বলল, কিছু করিসনি তো ভাই মেয়েটার সাথে? ডিভোর্স চেয়েছিস? ওকে যেখানে বিয়ে দেবো সে বেচারা নিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান নিতে চাইবে না বল? আর একটা উল্টোপাল্টা কথা বলে তোর খবর আছে নিয়াস? তার মানে হয়েছে কিছু মিছো? হলে হয়েছে, তোর কি? চিৎকার করে উঠল নিয়াজ। অনিমা সাজিদও হা হয়ে গেছে। সাজিদ ব্যস্ত গলায় বলল, সব। আমাকে তোমাদের এতটা নিস মনে হয়? হয়তো। তোর যা অবস্থা পরখ করেছি আমরা, আর খোঁজখবরে যা কানে এসেছে, তুই বেটা ভয়াবহভাবে পিছলেছোস। তোকে আর বিশ্বাস নেই। সুযোগ পাইলে মাছ কেন, মাছের কাটা মাথা লেজ সব চাবাবি তুই। তোরা এত বাজে বোকার সাহস পাচ্ছিস কোথা থেকে? থামবি? এবার বোধহয় হতাশই হলো নিয়াজ। আসলেই হতাশ হলো নাকি এ তার নিদারুণ অভিনয় ধরতে পারা গেল না। ফিচেল গলায় বলল, হয়নি তার মানে? এটা নিশ্চিন্তা হওয়ারই বিষয়। পাত্রপক্ষকে বলতে পারবো নির্দ্বিধায় যে বোনটা আমার শুধুমাত্র একটা চুক্তি বিয়ে শেখা, তাছাড়া আর কিছু না। আর একবার ওর বিয়ের কথা বললে সামনের ওই ট্যাকের সাথে গাড়িটা ঠুকে দেব, বললাম। শব্দ করে হেসে ফেললো তিনজনই। বেটা মুখে স্বীকার করবে না একটা শব্দ, অথচ বইয়ের কথা তুললেই দুনিয়ার বাইরে চলে যায় ভাবুক কবি হয়ে। আর জেলাসি তো ফ্রি। মামিদের সাথে ইফতারের আয়োজন করতে ব্যস্ত তিতির, নিশি, নুরি। বাড়ির মেয়েদের বছরের আর সময় কাজে হাত না দিলেও এই মাসটায় তাদের কিছু বলেন না কেউই। তারাও বেশ আনন্দ নিয়ে কাজে মশগুল থাকে। ইফতারের বেশি সময় বাকি নেই, ঘণ্টাখানেকের মতো। রাইসুল দেওয়ানরা 3 ভাই আজকে বাসাতে। গতকালের এমন একটা ঘটনায় সারাদিনই এলাকার বিশিষ্ট সব মানুষদের আলাপ আলোচনা বসছে তাদের বাইরের লিভিং রুমটায়। তিতির ডাইনিং টেবিলে দাঁড়িয়ে ফল কাটতে ব্যস্ত, নুরি শরবত বানাচ্ছে, নিশি প্লেট সাজাচ্ছে সকলের। তিতির আর চোখে বারংবার তাকাচ্ছে সতত দরজার দিকে। বড় মামুনির থেকে শুনেছিল ঈশান রওনা দিয়েছে সেই সকালে, অথচ সন্ধ্যা হয়ে এসেছে, লোকটা পৌঁছল না এখনো। না তো ফোন করতে পারছে, আর না তো লজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারছে। রাহেলা দেওয়ান তারা দিলেন মেয়েদের। রাইসুল দেওয়ানরা বাহিরে ঘরে ইফতার করবেন আজকে। এলাকার কিছু লোকজন এসেছে। নয়ন তাড়াহুড়ো করে কাজের ছেলেটাকে নিয়ে তাদের ইফতার নিয়ে গেল সেখানটায়। বাড়ির সকলেও এসে বসছে ধীরে ধীরে টেবিলে। রাহেলা চোখ মুখ কুঁচকে তিতিরকে বলল,
ঈশান ফোন করেছিল? তিতির দুদিকে মাথা নাড়ে, করেনি। ঈশান কোনোদিনও তাকে কল করেছে বলে তো তার মনে পড়ে না। তার নাম্বারই নেই বোধহয় ঈশানের কাছে, তবে মুখে কিছু বলল না। রাহেলা ব্যস্ত হয়ে তিতিরের ফোন টেবিলের উপর থেকে হাতে নিল। ঈশানকে ফোন করে খোঁজ নিতে বলে ছুটল রান্নাঘরের দিকে। তিতির ফোন হাতে দোনামোনা করতে ব্যস্ত। ফোন করতে যাবে তখনই শোনা গেল গাড়ির আওয়াজ। ঈশানের গাড়ির হর্নেটা চেনে তারা। তিতির নিজেও হাঁপ ছাড়ল ফোন করতে না হওয়ায়। ক্লান্ত শরীরে গটগট করে ভিতরে আসলো ঈশান। তিতিরের চোখ গেল সবার আগে। কি বিধ্বস্তই না দেখাচ্ছে। রোজা রেখে এতটা জার্নি করলে কাল রাতে গেছে, আবার আজকেই ফিরল। মুখের দিকে তাকানো যাচ্ছে না। নিশি নুরি এক পলক দেখলো তিতির এসে উতলা মুখখানা। মিটিমিটি হাসলো দুজনায়। রাহেলা ছুটে এলেন রান্নাঘর থেকে ছেলের আসার শব্দ পেয়ে। আব্বা আসলে? ইস, কি অবস্থা! ঈশান মায়ের দিকে তাকালো। রাহেলা আক্ষেপ করতে করতে শাড়ির আঁচলে ছেলের মুখ মুছতে ব্যস্ত। আমি ফ্রেশ হই নামি, আদান দেবে তো? রাহেলা মাথা নেড়ে ছেলেকে যেতে দিলেন। ঈশান আর চোখে দেখলো তিতিরকে। মেয়েটা তাকাচ্ছেও না তার দিকে একবারও। মাথায় এসে হানা দিল সারা রাস্তা তিন বিচ্ছুর বলা কথাগুলো। নিজের এলোমেলো দৃষ্টি সরিয়ে উপরে গেল সিঁড়ি ভেঙে। ইফতার শেষে নামাজ পড়ে সবেই নিচে নেমে এসেছে তিতির। মামুনিরা সবাই সারাদিনের ব্যস্ততা শেষে বসেছে টিভির রুমে। রিশা, রোশনি, রাফি ঘরের এক কোনায় তাদের ডল হাউস বানাতে ব্যস্ত। নিশি নুরি যার যার রুমে। তিতিরকে দেখেই উঠে এলেন রিক্তা দেওয়ান। রান্নাঘর থেকে এক কাপ কফি এনে হাতে ধরিয়ে দিলেন। ঈশান কফি চাইলো, গিয়ে জামা। তিতিরের হাতে কফিটা ধরিয়ে দিয়ে নিজে ছুটল টিভির দিকে। সিরিয়াল মিস হয়ে যাবে কিনা তিতির এক মুহূর্ত থ হয়ে দাঁড়িয়ে রইল। সে তো পণ করেছিল ওই লোকের সামনেও পড়বে না। এখন নাচতে নাচতে যেতে হবে তারই ঘরে। কি যে সমস্যা এসব, কি আর করার। গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। নক করলো ছোট ছোট শব্দে। এসো। ঈশানের খুব ধারণা ছিল রিক্তা অথবা নিজের মা এসেছে। তিতির শুকনো ঢোক গিলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঈশান উদাম শরীরে বুক শেলফের সামনে দাঁড়ানো, হাত উঁচিয়ে উপরে তাক থেকে কোনো বই বের করছে সম্ভবত। এক হাত উপরে তুলে রাখায় চওড়া পিঠের উপর প্রজাপতির কারুকার্য ফুটে উঠেছে। ধকধক করে উঠলো লোকটাকে দেখলেই। তার উপর আবার এই অবস্থায়। ঈশানকে ফিরতে না দেখে খুক শব্দ করলো তিতির। পরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকালো এবারে ঈশান। তিতিরকে সে আশা করেনি। এখন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, হাতে কফির কাপ নিয়ে। মুখ ঘুরিয়ে নিল, গমগমে গলায় বলল, রেখে যাও ওখানে। তিতির ধীরে সুস্থে কাপটা রাখলো, তবে ঘুরে চলে যেতে গিয়ে বাঁধলো বিপত্তি। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলো না তিতির। আচমকা খেয়াল করলো কফির কাপটা নিচে পড়ে চুরমার হয়ে গেল। চিৎকার করে উঠলো এক প্রকার। ঈশান সবে বইটা নামিয়েছে। কাঁচ ভাঙার শব্দ আর তিতিরের চিৎকারে ছুটে আসলো এপাশে। দুহাত বাহু চেপে এক প্রকার উঁচু করে সরিয়ে আনলো মেয়েটাকে। ব্যস্ত গলায় বলল, লাগলো কোথাও? হ্যাঁ। তিতির চোখ মুখ বুজে দাঁড়িয়ে আছে। ভয়ে তার প্রাণ যায় যায়। ব্যথা পাওয়ার জন্য নয়, ব্যথা সে পায়নি। ঈশানের অতি প্রিয় কাপটা ভেঙে ফেলার অপরাধে। কাপটা ঈশানের সেই ছোটবেলাকার। যতদূর জানে ঈশানের 10ম জন্মদিনে চন্দ্রা দেওয়ান উপহার দিয়েছিল। এটা বিদেশ থেকে আনা অতি সুন্দর রিয়াল মার্বেলের কফি মগ। তিতির নিচের ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। ঈশান তখনও এদিক ওদিক ভয়ার্ত দৃষ্টি বুলাতে ব্যস্ত। তিতিরেরও কোথাও লেগেছে কিনা বুঝতে চেষ্টা করছে। তিতিরের জবাব না পেয়ে আবার ডেকে উঠল, লেগেছে? দুদিকে মাথা নাড়ল তিতির। লাগেনি। ঈশান সন্তুষ্ট হলো না। ওকে এক প্রকার কোমর ধরে উঁচু করে এনে বসালো বিছানায়। পায়ের দিকে গভীর দৃষ্টিতে পরখ করলো। সত্যিই লাগেনি। এবার ভাঙা মগের দিকে তাকাতে হা হুতাশ করে উঠল তিতির। চিৎকার করবে না প্লিজ, ইচ্ছে করে ভাঙিনি আমি। ভ্রু কুচকে আসে ঈশানের। সে একবারও কিছু বলেছে? হোক অতি প্রিয় একটা জিনিস, তারপরেও কারোর আঘাত পাওয়ার থেকে ওটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হয় না? তোকে কিছু বলেছি আমি? বলেননি, বলতে কতক্ষণ। মেজাজ খারাপ হলো ঈশানের। গম্ভীর গলায় বলল, ঘরে যা, খালাকে পাঠা, পরিষ্কার করে দিয়ে যাবে। তিতির পিট করে তাকায়। ঈশান তার সামনে নেই, সরে গিয়ে দাঁড়িয়েছে আবার বুক শেলফটার কাছে। নিচে ছুঁড়ে ফেলা বইটা হাতে তুলে উল্টে পাল্টে দেখছে সেটা। তিতির উঠে দাঁড়ালো। চলে যেতে গিয়েও কি মনে করে থমকে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, আপনি কাল কখন পৌঁছেছিলেন ঢাকায়? ঈশান বই থেকে মুখ তোলে না, গম্ভীর গলায় জবাব দেয়, কেন? সুবর্ণা আপু। গেট লস্ট। আচমকা ঈশানের ধমকের কারণ টের পেল না সে। মুখ খুলতে যাবে, আবারও শোনা গেল ঈশানের গলা। যেতে বললাম তো। তিতির অপমানিত বোধ করলো। গটগট পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। সে বের হতেই মুখের উপর দরজা আটকালো ঈশান। তিতিরের আচমকা কান্না পেল। শুরুর কয়েকদিন কি পরিমাণ পাগলামি করতো তাকে এই রুমে থাকতে, অথচ সেদিনের পর থেকে একটা বারও তাকে ডাকেনি ঈশান। কথাও বলারও চেষ্টা করেনি। এতগুলো দিন পরে কাল সবে কথা বলে খানিকটা, আর আজ তো বেরি হয়ে যেতে বলল। রাতের খাওয়া দাওয়া শেষে গভীর ঘুমে মগ্ন বাড়ির বড়রা। বাড়ির নিচতলা সম্পূর্ণ অন্ধকার, তবে ওপরের তলায় ছেলেমেয়েরা কেউ ঘুমায়নি। নিশি নুরি দুজনাই ফোনে প্রেমালাপে ব্যস্ত। নয়ন অফিসের কিছু কাজ করছিল, ঈশানও তাই সম্ভবত। ল্যাপটপে মুখ গুজে বসা। বাইরের শীতল বাতাস বইছে। তার রুমে জানালা বারান্দার কাজ দুটো খুলে রাখা। ল্যাপটপটা বন্ধ করতে ঘরটা অন্ধকারে ছেয়ে গেল। বাইরে থেকে আলো আসছে
দরজা জানালা ভেদ করে সিগারেট হাতে এসে দাঁড়ালো বারান্দায়। রেলিংয়ে ভর করে আয়েশ করে সিগারেট টানলো। তিতিরের বারান্দার দিকে তাকাতেই থমকালো সে। তিতির বারান্দার দোলনাটায় শুয়ে ঘুমিয়ে গেছে। গায়ের ওড়নাটা গলা ছেড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ওর পাখির খাঁচাটা বারান্দার এক কোনায় ঝোলানো। কিচিরমিচির করছে সেই দুটো। খোলা বারান্দা তাদের বেশ প্রশস্ত। গাছগাছালি দিয়ে ভর্তি বারান্দাটা মেয়েটার। সে সবুজের মাঝে চাঁদনি রাতে দোলনায় কোনো সাদা কাপড় পরে কেউ শুয়ে থাকলে তাকে বোধহয় কোনোভাবে এই দুনিয়ার নারী বলে ঠাউর করা যায় না। নিজের বারান্দার রকিং চেয়ারে বসলো ঈশান। দুই বারান্দার মাঝে মাত্র 1 হাত দূরত্ব। দুজনাই দুজনার বারান্দার দুই প্রান্তে। সেই হিসেবে যতটুকু দূরত্ব আর কি। ঈশান ঘোর লাগা চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। দোলনাটা মৃদু দুলছে। খোলা চুল ছড়িয়ে দেওয়া ও পাশে। মেয়েটাকে চুল বাঁধতে এসে খুব কমই দেখে। হাতে সিগারেটটা দেখতে দেখতে শেষ হয়। ধরায় আরেকটা। আজকাল বড্ড সিগারেট খাওয়া হচ্ছে। বিগত কয়েক বছর এত খায়নি যত সে লাস্ট 1.5 মাসে খেয়েছে। ঈশানের বড্ড তেষ্টা পাচ্ছে, তবে মোটেও পানি খেতে ইচ্ছে হচ্ছে না। হাতের আধা খাওয়া সিগারেটের দিকে তাকালো। কেমন অসহ্য লাগলো এটা। নিচে ফেলে পায়ে পিষলো। দু হাতে মাথার ঘন চুল পেছনে ঠেললো। বেশ বাতাস শুরু হয়েছে। বৃষ্টি নামবে না, কারণ আকাশ একদম ঝকঝকে এখন। তারার মেলা দেখা যাচ্ছে। চাঁদটা তার মধ্যে নিজের আলোয় আলোকিত করছে পৃথিবীকে। চাঁদের আলো ঠিকরে পড়ছে তিতিরের মুখের উপর। শ্বাস আটকে এলো আচমকা ঈশানে। তিতিরের গায়ে জামাটা সম্ভবত জর্জেটের, নাকি বলে ওটাকে, তাই তো বোধ হয়। না চাইতেও স্থির দৃষ্টি চলে যায় নিষিদ্ধ অংশে। চোখ ফিরিয়ে নেয় সে। বুকের ওপর ওড়নাটা নেই। সে বেচারা নিচে পড়ে আছে। সুডোল বক্ষজোড়া জামার আটসাট অবস্থার জন্য স্পষ্ট ফুটে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে সে। আর কতবার বললে মেয়েটা এমন বড় গলা জামা কাপড় পরবে না? আশ্চর্য। মেরে ফেলতে চায় নাকি ওকে মেয়েটা? দুহাতে মুখ ডলে। তার ঘুম দরকার ছিল। ভেবেছিল সিগারেটটা খেয়ে লম্বা একটা ঘুম দেবে। শাহেরিতে উঠতে হবে যদিও, তবুও 2 রাত হলো 1 ফোঁটা ঘুম নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘুম ছুটে গেছে তার। 1 ফোঁটা ঘুমের রেশ মাত্র নেই চোখে মুখে। বেহায়া মনটা বারবার দৃষ্টি ফিরিয়ে ফেলছে তিতিরের দিকে। সে যতবার বোঝাতে চাইছে এটা ঠিক নয়, নিষিদ্ধ, ততবার মনটা তাকে হালাল সার্টিফিকেটের দোহায় দিতে ব্যস্ত। ঠান্ডা বাতাসের মধ্যেও গরম লাগলো তার। দ্রুত হাতে খুলে ফেললো শার্টের উপরে 3-4টা বোতাম। উঠে দাঁড়িয়ে 2 হাতে চুল খামচে ধরলো। অস্থির লাগছে তার, ভীষণভাবে অস্থির। পকেট হাতড়ে আরেক দফা সিগারেট বের করলো। কাপা হাতে ঠোঁটে ধরলো। দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে রাখলো মেয়েটার উপর থেকে। ওই চাঁদের আলোয় চাঁদ মুখটা যতবার দেখছে ততবার গিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। তিতিরের পায়ে নুপুর পড়া। একটু নড়ে উঠতেই ঝনঝন শব্দ হচ্ছে কানে বাজছে ঈশানের। সামান্য নুপুরের শব্দ তাকে পাগল করে ফেলছে। ঈশান সিগারেটের ধোঁয়া ছাড়লো আকাশের দিকে। স্থির পিপাসার্থ দৃষ্টি রাখলো দূর আকাশের ওই চাঁদের দিকে। দুটো চাঁদই তার ধরা ছোঁয়ার বাইরে, অথচ আকাশের ওই চাঁদের থেকে কয়েকশো গুণ সুন্দর চাঁদ তার নামে দলিল করা। চাইলেই তাকে ধরতে পারে, ছুঁতে পারে। সেই ব্যক্তিগত চাঁদের আলোয় স্নান করতে পারে না? পারে তো। তাহলে কি বাধা দিচ্ছে তাকে কে জানে? ঈশানের বুকের বাপাশে হাত রাখে। বাপাশে হৃৎপিণ্ড নামক দেহাংশটা শব্দ করে আন্দোলন করছে বেশ। আচ্ছা, তিতির কি জানবে ঈশান সত্যি কতটা বেহা, কতটা নির্লজ্জ? জানবে কি এই 1 মাসে কতদিন মাঝরাতে গিয়ে ওই নরম বুকে মুখ গুজে পড়ে থেকেছে সে? উন্মাদের মতো ঘ্রাণ টেনেছে ওই ছোট্ট শরীরের। চুমুতে চুমুতে নিজের পিপাসা মিটিয়েছে রাতভর। তিতির যতবার দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠতে গেছে ততবার আলতো হাতে মাথায় হাত বুলিয়েছে। কত কসরত করে সে আবিষ্কার করেছে ঘুমের ঘরে মেয়েটার শ্বাসকষ্ট হলে বুকের বাঁ পাশটা আলতো হাতে মালিশ করতে হয়। চিনচিন করে উঠল ঈশানের বুকের বাঁ পাশটা। রোগ সারানোর জন্য হলেও সেই মুহূর্তটা মোটেও শান্তিদায়ক ছিল না তার জন্যে। তিতির বেশ শান্ত হয়ে যেত সাথে বাঁ পাশে মালিশ করলে। শ্বাসকষ্ট কমতো খুব দ্রুত। রোজ রাতে এমন হতো মেয়েটার সাথে। কিন্তু ঈশান স্ত্রী নামক বৈধ নারীর এমন বিপজ্জনক সঙ্গ পেয়ে সামলাতো নিজের বুকে পাথর চাপা দিয়ে। ঘুমের ঘরে তলিয়ে থাকা ছোট্ট মাথাটা এনে চেপে ধরত নিজের বুকের বাঁ পাশে। বেশিরভাগ সময় তিতির খুব করে নাক ঘষত বিড়াল ছানার মতো। তারপর শান্তিতে ঘুম দিত। মেয়েটার ছটফটানি কমে গেছে সেটা টের পেতে যখন তার উন্মুক্ত বুকে তিতিরের মুখে ঠান্ডা লালা পড়তো, হাসি পেল ঈশানের। জানে এসব মেয়েটা? জানবে কখনো আদৌ? সব কথার ঊর্ধ্বে সে কখনোই জানতে পারবে? কোমর নিচু করে রেলিংয়ে ভর দিয়ে ঘাড় কাত করে তাকায় তিতিরের দিকে। কি স্নিগ্ধই না লাগছে। ঈশান সিগারেট টেনে হাসলো মৃদু। ঈশান আশরাত দেওয়ান ফেসেছে, ভয়ঙ্করভাবে ফেসেছে। গিটারটা এনে গলা ছেড়ে গান গাইতে পারলে একটু ভালো লাগতো কি? লাগতো বোধহয়, তবে সেটা করা যাচ্ছে না আপাতত। ঘুম ভেঙে যাবে তিতিরের। গলার কণ্ঠ একদম খাদে নামিয়ে সিগারেটে টান দিয়ে তিতিরের দিকে মাতাল চাহনি রেখে গান ধরল সে।
আচমকা ছটফট করে উঠল তিতির, পিটপিট করছে চোখ তার। এমন অবস্থা কখন হয় এতদিনে টের পেয়ে গেছে ঈশান। চমকে গেল, থেমে গেল গান, ব্যস্ত হয়ে এখান থেকে ডেকে ফেলতে গিয়েও ডাকলো না। তিতিরের হাত তখন পেটের উপর থেকে ঝুলে পড়েছে নিচের দিকে, মেঝে ছুঁই ছুঁই। ঈশান ছুটল, শটার নিজের দরজা খুলে ঢুকে পড়ল তিতিরের রুমে। তিতিরের রুম লক করা থাকে না, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। রাহেলা দেওয়ানের কড়া নির্দেশ, একা থাকলে দরজা আটকানো যাবে না, যদিও বাড়ির কেউই জানে না তাদের আলাদা থাকার কথা। ঈশান কয়েক সেকেন্ডের মধ্যে এসে পৌঁছালো তিতিরের কাছে। কাঁপছে মেয়েটা, চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। ঈশান হাঁটু ভেঙে হুড়মুড়িয়ে বসে পড়ল, দুহাতে রাজলায় নিল নরম মুখটা। ফুপিয়ে উঠল তিতির। আজকে অন্য দিনের মতো হলো না। তার আগেই তাকালো মেয়েটা ঈশানকে সামনে পেয়ে, যেন জানে পানি পেল। দুহাতে খামচে ধরল ঈশানের গলা, থমকায় ঈশান। তিতির ঈশানের গলায় মুখ গুজে পড়ে আছে, চোখের পানিতে ভিজে যাচ্ছে ঈশানের ঘাড়। আপনি বারবার চলে যান কেন? হ্যাঁ, ধরতে পারি না কেন? আমি কত ছুতে যাই জানেন? আপনি বারবার হাত ফসকে যায়। দুঃস্বপ্ন কি তাকে নিয়ে দেখছিল তিতির? তিতির জেগে, সুতরাং নিজের হাত দিয়ে ওকে জড়িয়ে নিতে ইতস্তত করলো খানিকটা, কিন্তু বাদ মানল না মন। হাত সবাই উঠেছে তিতিরের কোমর অব্দি, সজোরে ধাক্কা দিল তিতির ঈশানকে। ঈশান পড়ে গেল না, তবে আচমকা টাল সামলাতে না পেরে মেঝেতে হাতের তালু পড়লো। তা তিতির ছিটকে উঠে দাঁড়ালো, এদিক ওদিক তাকিয়ে নিজের ওড়না গলায় জড়ালো, চোখ মুছলো ভালো মতো। আপনি এখানে কেন? ঈশান উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, কপালে ভাঁজ ফেলে তাকালো তিতিরের দিকে। ঘুম নেই আর, গম্ভীর গলায় বলল, চেঁচামেচি করেছিলি কেন? আমি আমার বান্দা এসেছিলাম শুনতে পেয়ে। তাই চলে আসবেন এভাবে রুমে? নিজের গোপন সত্তাটা সামনে আসতে দিল না ঈশান। তিতিরের এহেন জেরায় মেজাজ খারাপ হয় তার। কি মনে করেছিস তুই নিজেকে? কি মনে করব? কিছু না, যান নিজের ঘরে। আর হুটহাট আমার ঘরে নক না করে ঢুকবেন না। আমার আমার যাই হোক না কেন তাতে। তখন ঈশানের করা অপমানের প্রতিশোধ নিল তিতির নিজের রুমের থেকে ওকে বের হয়ে যেতে বলে। ঈশানের সেটা মোটেও পছন্দ হলো না, না চাইতেও স্বভাবের দোষে তেতে উঠল বেচারা। সাহস হয় কি করে ঈশান আশা দেওয়ানকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তিতিরের মুখ নির্বিকার দেখালো, মনে মনে ভীষণ ভয় পায় ঈশানের সামনে গলা তুলে কথা বলতে, কিন্তু ওপরে এসে সেটা প্রকাশ করবে কেন? ঈশানের গলায় তাল মিলিয়ে বলল, যেখান থেকে সাহসটা আপনি পেয়েছেন। অকৃতজ্ঞতা কি তোর বাপের বাড়ির রক্তে? তোর ভালোর জন্য এসেছিলাম, বাজে বকা শোনার জন্য নয়। চূড়ান্ত আতে ঘা লাগলো তিতিরের। বাবার কথা তোলায়, কথায় কথায় অপমান কেন করা হবে তাকে? পরিবার তুলবেন না, এবারই রক্ত আমার গায়ে, সুতরাং মুখ সামলে বলবেন। আমিও বলতে পারি তাহলে আপনার চরিত্র নিয়ে, কিন্তু বলবো না, কারণ পরিবারকে সম্মান আমি দিতে জানি। এটা আমার পরিবার। আপনি যা হয়েছেন তার দায় একান্ত আপনার। বাপমা টানবো কেন আমি? একদমই টানবো না। বেরিয়ে যান আমার ঘর থেকে এক্ষুনি। যা উপকার করেছেন আমার এই জীবনে তা আমি কখনোই ভুলবো না, আজীবন কৃতজ্ঞ থাকবো। সত্যি এই যে কাটা গায়ে নুনের ছিটা লাগাতে এসেছেন না, এই কঠিন ঘাটা আপনারই তৈরি। সুতরাং জুতো মেরে গরুদান করতে হবে না আপনাকে। প্লিজ যান। ঈশানের মাথায় রক্ত চলল এবারে তিতিরের ব্যবহারে। গায়ে হাত সে তুলবে না, শপথ নিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, এত কিসের অহংকার সবসময় করিস তুই? সেটা বোঝা আমাকে। সে তো আমার ঘরের বোঝা হয়ে ঝুলছিল, আজীবনের জন্য ঝুলিয়ে দিয়েছে। এই জীবনের জন্য মুক্তি নেই, উল্টো হালাল হয়ে পরকালের জন্য রয়ে গেছিস। আবার আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বেরিয়ে যেতে বলছিস? চমকে তাকায় তিতির। যে কথা কম করতে চায় তত কথা বাড়ে। এসব কথা থেকে আজীবন পালিয়ে বাঁচতে চায় সে। যত দূরে সরতে চায় এসব তিক্ত কথার রেশ থেকে, ততবার এই লোকটা ওকে আঙ্গুল দিয়ে সেসব ইশারা করে দেখায়। বোঝা সেটা আগে মনে হয়নি। বিয়েতে কেন রাজি হলেন সেদিন? রুষাকে নিয়ে হোটেলে না ঢুকে বাড়িতে একেবারে নিয়ে আসলেই ঝামেলা শেষ হয়ে যেত। এই নাটক চালানোর মানেই ছিল না। জটিল তো সব আপনিই করলেন। আমিও আমার মতো ভালোই থাকতাম। আমাকে যে ভালোবাসে তার কাছে গোটা দুনিয়ার সমস্ত ভালোবাসা পায়ের কাছে এনে রাখতো সে। ঈশান সহসা একদম ঘেঁষে গেল তিতিরের। রুষা আর রাহাত, এই দুটো নাম বারবার ঢুকে পড়ে তাদের মাঝখানে। তখন আর কোনো দিকে খেয়াল থাকে না তার। রাগে ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে হয় তার সব। এই যেমন এখন মনে হচ্ছে খুন করে ফেলতে মন চাচ্ছে তিতিরকে। রাহাতের কাছে গেলে ভালো থাকতো সে। এখন এটা মনে হয় অবুজের বাচ্চা একটা আর রইল বাকি রুষা। বলেছিল না হয় বাধ্য হয়ে রুষার কথা সেদিন, কী বা করাচ্ছিল আর, কিন্তু পরে তো আরও হাজারবার বলেছিল সেসব মিথ্যা। সেদিনের কথা বিশ্বাস করা গেলে পরের কথা কেন বিশ্বাস করতে পারে না? ওটা বিয়ের প্রথম রাত ছিল বলে এত ইগোতে লেগেছে। মুখটা অস্বাভাবিক লাল হয়ে গেছে ঈশানের, চোখ দিয়ে আগুন ঝরছে। ঝুলিয়ে দিলে কি করতে পারতাম? হেল হয়ে যেত আমার লাইফটা। কি করছি না করছি, কেমন হয়ে গেছি নিজে চিনতে পারছি না আমি নিজেকে। শুধু তোর জন্য এসব, সব তোর জন্য।
জলে পুরো তামা তামা হয়ে যাচ্ছে আমি। আমি ঈশান আর সাথ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরার বাকি আছে এখন। ওর জন্য সব মরে যাই, এটাই চাস? যার যারা তো করছিস প্রতিনিয়ত বুকটা আমার। একদিন পিস্তল ধরিয়ে দেই, একেবারে ঝামেলা খতম কর। করবি? হ্যাঁ? তিতির চোখ বুজে পিছিয়ে দেয়ালে ঠেকালো। ঈশানের এই রূপ বরাবরই ভয় পায় সে। চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে ঈশানের রাগের কথা। গা ভয়ে কেঁপে উঠল, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। ঈশান মেজাজ হারায়, সজোরে লাথি বসায় দোলনা রডে, দ্রুত পায়ে বের হয়ে যায় ঘর থেকে। তিতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান বের হয়ে যেতে এসে আটকালো দরজা। আর কত অপমান সহ্য করতে হবে তাকে? সে বোঝা। বাবা মা মরলে এতিমি বলে তারা, বোঝা নয়তো কি? কে আছে তার? আর কেউ নেই। এটা তার মামার বাড়ি ছিল একসময়, এখন নেই। শ্বশুর বাড়ি এটা তার, সেখানে স্বামী যখন বোঝা বলে তখন সেখানে কোন সম্মানে পড়ে থাকবে সে? সেও কম যায় না। বাবার বাড়ি যা আছে, যে আছে তাদের কাছে থাকবে সে। আগে পরে এমনিতেও সম্পর্ক শেষ হবে পরিবারের সাথে। তাদের বিচ্ছেদের পর নিশ্চয়ই মামা বাড়িতে নাচতে নাচতে এসে ঈশানের বউয়ের হাতে রান্না খেতে পারবে না। বিছানার কিনারায় পাথরের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, স্থির করলো কিছু একটা, দ্রুত পায়ে ব্যাগ গুছিয়ে ফেললো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সেও। একটা মানুষ এটা ভুলে যায়, সে একটা মানুষ এটা ভুলে যায় কি করে? ঈশান কষ্ট তারও হয়, মৃত্যু যন্ত্রণা লাগে তার, সব কিছু। তবুও দিন শেষে সে জেদি, অহংকারী। কি করতে হতো ভালো হতে গেলে? ঈশানের অপমান সহ্য করে মুখ বুজে সব শুনে রাত হলে গায়ের কাপড় খুলে তার সাথে বিছানায় গেলে চলতে হবে সারা জীবন ভালো তকমা গায়ে লাগিয়ে। ঘড়ির কাঁটা শব্দ করে ঘুরছে। 11-র ঘর ছেড়ে পার হচ্ছে 12টার কাঁটা। দেওয়ানবাড়ি নিস্তব্ধ। ঈশান ঘরময় পায়চারি করছে। মেয়েটাকে এভাবে কথা শোনানোর মানেই হয় না কোনো। দোষটা তার নিজের, তার ভাগ্যের। কিছু ঠিক করতে পারছে না। অন্য এক প্রিয় মানুষের জীবনে জড়িয়ে আছে এতে। সওদা করার মতো অবস্থায় এসে পড়েছে সে। একজনকে বাঁচিয়ে অন্যজনকে ভাসিয়ে দেওয়ার মতো শক্তি, মনের জোর তার নেই। একটা পথ খুঁজে না পাওয়া পর্যন্ত কষ্ট পেতে হবে, কষ্ট দিতে হবে। ক্ষণিকের সুখের জন্য অনন্তকালের বিচ্ছেদ ঘটানো কি যুক্তিযোগ্য নয়? তিতিরের ঘর থেকে এসেছে প্রায় 45 মিনিট। মেয়েটা কি ঘুমিয়েছে? ঘুমানোর কথা নয়, বোধহয় কেঁদে বালিশ ভেজাচ্ছে। না ঘুমানো পর্যন্ত যেতেও পারছে না সে। দেখবে একবার গিয়ে। ধীরে সুস্থে তিতিরের দরজার সামনে সে থমকালো। সে হাট করে খোলা দরজা, ভিতরে অন্ধকার। ভ্রুকুচকে ভিতরে ঢুকতেই থমকালো। আলমারিও খোলা, ভিতরে কোনো জামা কাপড় নেই। রুমটাই ফাঁকা ফাঁকা লাগছে। বুকের বাপাসটা অশনি সংকেত দিয়ে উঠল। এদিক ওদিক ছটফট পায়ে খুঁজলো মেয়েটাকে। পুরো ঘরে কোথাও নেই তিতির। থরথর করে কাঁপলো পা। নিশিকে ডাকবে? ওর ঘরে কিনা? রাত তো বেশি হয়নি, ঘুমায়নি ওরা হয়তো। তবে কিছু একটা মনে হতেই নিজের ফোন বের করলো সে। লোকেশন ট্র্যাকিং বের করতে থমকালো। হার্টবিট মিস করলো একটা। তিতি সত্যি বাড়িতে নেই। 15 দিন আগেই তিতিরের ফোন, সিম সব নিজের ফোনের সাথে কানেক্ট করে নিয়েছিল সে, সেফটির জন্য। মাথা ব্ল্যাঙ্ক লাগলো তার। অস্ফুট স্বরে আওড়ালো। শিট। ঝড়ের গতিতে নিজের ঘর থেকে গাড়ির চাবি নিয়ে ছুটলো। গাড়ি স্টার্ট করে লোকেশন অন করলো। সামনে স্টেশন দেখাচ্ছে। লোকেশন স্থির হয়ে আছে এক জায়গায়। রাগে মেয়েটাকে খুন করলেও শান্তি পাবে না সে আজকে। দীর্ঘক্ষণ ধরে বাঁচতে থাকা ফোনটা কানে তুললো। ওপাশ থেকে এক রুক্ষ গলা এলো। স্যার, আপনার ছোট বোন তিথির এত রাতে। শাট আপ, নজর রাখ, আসছি আমি। ফোনের ওপাশের ব্যক্তিটি বুঝলো না তাকে ধমক দেওয়ার কারণ কি। ঈশান কি আগেই জানতো মেয়েটার খবর? লোকটার বাকি কথা শোনার প্রয়োজন বোধ করলো না ঈশান দীর্ঘশ্বাস ফেলে গাড়ির গতি বাড়ায়। গেছে কি সে মেয়েটা এত রাতে হেঁটে? গা শিউরে ওঠে ঈশানের। গাড়ি নিয়ে যেতে 15 মিনিট লাগবে। আঁকাবাঁকা রাস্তা, বৃথায় সময় লাগে। জোরে গাড়ি টানা যায় না এদিকটায়। মেয়েটা তার মানে সেই ঘর থেকে বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়েছে। কত বড় সাহস ভাবা যায়? হতাশ লাগে ঈশানের। এই মেয়ের সাথে জীবনে যদি কখনো সংসার করার সুযোগ পায়, দুঃখই আছে কপালে। কারোর রাগ জেদ এক চুল কম নয়। এরকম করে চলবে? এই যেমন অন্ধকার রাত, একা একা প্রচণ্ড ভয় পায় তিতির। অথচ জেদের বসে হেঁটে রাত 12টার সময় স্টেশনে চলে এসেছে। মানুষ ভয় না পাক, ভূতের ভয়ও কি নেই? কালকের রাতেই এমন একটা ঘটনা ঘটে গেছে। ওর কি একবারও মনে হলো না কি করছে ও? কি হতে পারে মাত্র একদিনের ডিফারেন্স? এত সাহস ওর হলো কোথা থেকে? মিনিট 20-এর মাথায় গাড়ির চাকা হাওয়া ছেড়ে দিল। স্টেশন থেকে বেশ খানিকটা দূরে। সব বিপদ একসাথে আসে যখন আসার। মাথা এমনিতেই গরম, তার উপর আবার এই ঝক্কি। অগত্যা গাড়ি থেকে নেমে এক প্রকার ছুটতে শুরু করলো সে। যদিও তার লোক তিতিরকে পেয়েছে মানে মেয়েটা সেফ, তবুও নিজে না যাওয়া অব্দি শান্তি পাবে না। তাদের এলাকার স্টেশনটা একদম মুগ্ধ করার মতো। আশেপাশে সবুজ ঘেরা বিশাল এক স্টেশন। দৃষ্টি বারবার যাচ্ছে ফোনের দিকে। লোকেশন একই জায়গায়। এত রাতে ট্রেন কোথায় পাবে ও? কোন আক্কেলে এসেছে? স্টেশনের বেশ কিছু দূর আসার পর এই মাথা থেকে চোখে পড়লো ছাউনির নিচে বসা মেয়েটাকে। চিনতে একদম কষ্ট হলো না। ল্যাম্পপোস্টের আলো গিয়ে পড়েছে মুখে। পাশে বিশাল ট্রলি ব্যাগ। রাগ ততক্ষণে মাথায় উঠেছে ঈশানের। হাতের মুঠো শক্ত হলো। ফোনটা পকেটে পুরে গটগট করে এগুলো ওদিকে। তিতির ভ্রু কুচকে হুট করে বায়ে তাকাতেই থমকালো। এদিকে আসা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল।
রাগ ততক্ষণে মাথায় উঠেছে। ঈশানের হাতের মুঠো শক্ত হলো, ফোনটা পকেটে পুরে গটগট করে এগুলো ওদিকে। তিতির ভ্রু কুচকে হুট করে বায়ে তাকাতে থমকালো। এদিকে আসা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ঈশান জানলো কি করে সেখানে, চোখ বড় বড় করে তাকিয়ে ভুল দেখছে। ঝড়ের গতিতে সামনে এসে দাঁড়ালো ঈশান তিতির ছলছল চোখে তাকিয়ে। ভয় নাকি অভিমানে সেটা অবশ্য সেই জানে। ঈশান দূর থেকে পরিকল্পনা করে এসেছিল কষিয়ে একটা চড় মারবে, কিন্তু তিতিরের ছলছল চোখ আর বারবার ঠোঁট উল্টানো দেখে পরিকল্পনা পরিবর্তন হলো। হাত গালের বদলে গিয়েছিল লতানো কোমর, অন্য হাতে খুলে ফেললো খোপা করা চুল, পেঁচিয়ে নিল চুলগুলো নিজের হাতের সাথে। হ্যাচকা টানে মুখের কাছে মুখ নিয়ে এলো। তিতির আতঙ্কে খামচে ধরেছে ঈশানের কোমরের কাছে শার্টের অংশ। ঈশান বিনা বাক্যে কামড়ে ধরল তিতিরের ওষ্ঠজোড়া। ব্যথায় টপ টপ করে পানি গড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে। ঈশানের মুখের ভিতর একই সাথে নোনতা অনুভব করা মাত্রই কামড় ছেড়ে আঁকড়ে ধরল, নরম আলতো চুমু দিয়ে ছেড়ে দিল। অবলোকন করলো ওষ্ঠজোড়া অনেকটা কেটে গেছে। ব্যথায় চোখ খিচে বন্ধ করা তিতিরের হাতের মুঠো শক্ত করে চেপে রাখা ঈশানের শার্ট। কাটা অংশের উপর আবারও চুমু দিল, একটা নোনতা অংশটুকু অবলীলায় শুষে নিল। তিতিরের শরীর থরথর করে কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারল না, শরীর ছেড়ে দিল যেন। ঈশান এক হাতে আগলে ঠোঁটে ঠোঁট ডুবালো। তিতির রেসপন্স করছে না, বরং সরে আসতে মরিয়া। তবে যতবার সে চেষ্টা করছে গাঢ় থেকে গাঢ় হচ্ছে ঈশানের স্পর্শ। তিতিরের অবাধ্যতার আক্রোশ মেটাতে ব্যস্ত যেন। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে দিকে তাকাতেই থমকে গেল নয়ন। শ্বাস আটকে ঘুরে দাঁড়ালো। ঈশান তিতির কেমন ঘনিষ্ঠ অবস্থায় দেখার সাহস তার নেই। মূলত সেই নিয়ে এসেছে তিতিরকে, মোটেও দু এক কথার আবেগে পড়ে নিয়ে আসেনি। তিতিরের কসম টসমের অত্যাচারে উপায় না পেয়ে নিয়ে এসেছে। যদিও এত রাতে কখনোই একা ছাড়তো না, তাই নিজের জন্য টিকিট কেটেছে। তিতিরের জেদ সে জানে, নিয়ে না আসলে একাই চলে আসতো মেয়েটা, তার থেকে ভালো নিজের সাথে নিয়ে যাক। তারপর রাগ পড়লে না হয় বুঝিয়ে ফেরত আনবে। নয়ন ঘুরে তাকাতে পারে না, চোখ জ্বালা করছে তার। তিতির তাকে সরিয়ে দিতে চাইলো ঈশানকে। ঈশানের চোখ জোড়া বন্ধ, যেন কত গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত সে। বিরক্ত করা মানা। তিতিরের চোখ গেল অদূরে দাঁড়িয়ে থাকা নয়নের দিকে। তিতির কোনো মতে ইশারা করতে চাইলো ঈশানকে সেদিকে। ঈশান এক পর্যায়ে বিরক্ত হয়ে ছেড়ে দিল, ধমকে উঠল। প্রবলেম কি? এতক্ষণ টর্চার করে জিজ্ঞাসা করা হচ্ছে প্রবলেম কি? আজ তো প্রবলেম কামড়ে ধরেছে তাকে, সেটা বললে তো আবার খেয়েও ফেলতে পারে লোকটা তাকে। কোনো মতে দেখালো পিছনে। ঈশান বিরক্ত মুখে ঘাড় কাত করে পিছনে তাকাতে চোখ মুখ আরো কুচকালো। হাতের উল্টো পিঠে মুসলো, ঠোঁট জোড়া। নয়ন ঘুরছে না। তাদের অন্তরঙ্গতার সাক্ষী এরই মধ্যে হয়ে গেছে নিশ্চয়। ঈশান তিতিরের দিকে তাকালো, কাটা অংশে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরলো। দ্বিগুণ ব্যথা পেল মেয়েটা, ব্যথায় আর্তনাদ করে উঠল। ঈশান উঁচু গলায় ডাকলো নয়নকে। নয়ন মাথা নিচু করে এগিয়ে এসে দাঁড়ালো। প্রথমত তিতিরের দিকে তাকানোর মতো মনের জোর ওর নেই। দ্বিতীয়ত তিতিরকে এভাবে নিয়ে আসার জন্য ভাইয়ের কাছে অনুতপ্ত সে। ঈশান ঠোঁট ছেড়ে হাত ধরে টেনে কাছে আনলো তিতিরকে। উল্টো করে দাঁড় করিয়ে পেটে গলিয়ে হাত দিয়ে রাখলো। গম্ভীর গলায় বলল, তোর একবারও মনে হলো না ওকে নিয়ে আসার সময়? একবার অন্তত আমাকে জানানোর প্রয়োজন ছিল না তোর? ভাইয়াকে কিছু বলবেন না, আমি শর্ট টু ইয়োর মাউথ। ঈশানের ধমকে চুপ করে গেল তিতির। যতই রাগ জেদ সাহস দেখা যা করেছে অবশ্যই সেটা অন্যায়। অন্যায় করলে ভয় পাওয়াটাও স্বাভাবিক। নয়ন ধীর গলায় বলল, আমি যা বাড়িতে যা, বাড়িতে গিয়ে যা কথা হবে। নয়ন ভাইয়ের দিকে অপরাধীর মতো তাকালো। আরেক নজর তাকালো তিতিরের দিকে। তিতিরকে উল্টো দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে রাখা। মনি আমি থাকতে নিশ্চয়ই ওকে নিয়ে তো চিন্তা কারণ নেই। মাথা নাড়ল নয়ন। দ্রুত ঘুরে হাঁটা ধরল স্টেশনের অন্য প্রান্তের দিকে, তার গাড়ি রাখা এই পাশে। ঈশান এবার ফিরল তিতিরের দিকে, গম্ভীর গলাতে বলল, তোকে কি করা উচিত বল এবার। তিতির জবাব দেয় না। ঈশান বিরক্ত মুখে তিতিরের ট্রলি ঠেলে হাঁটা ধরে। তিতির থ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তাকে রেখে যাওয়া হচ্ছে টের পেতে দ্রুত ছুটতে গেলে আচমকা চেঁচিয়ে উঠল। ঈশান চমকে ফিরে তাকাতেই দেখলো পা চেপে বসে পড়েছে তিতির। পা মুচকেছে মেয়েটার। এবার সত্যি সত্যি থাপ্পড় মেরে ফেলতে মন চাইলো ঈশানের। দীর্ঘশ্বাস ফেললো। ওদিকে গাড়িটাও গিয়ে ঠিক করতে হবে। শান্তি, আমার পিছে ছেড়ে না কেন বলতো? আমি ব্যথা পেয়েছি, এটা আপনার জন্য শান্তি। এক নম্বরের গাধা একটা। তিতিরকে ধরে দাঁড় করালো ঈশান। এখানে বসবি? গাড়িটা বেশ দূরে, একটু সমস্যা, ঠিক করে এগিয়ে আনি। তিতির একা থাকার কথায় আটকে উঠল। নিয়ে চলুন আমায়, আমি একা থাকতে পারবো না। ঈশান তপ্ত চোখে তাকায়। ভয় নেই, বস, আমি টোলটা রেখে গাড়িটা নিয়ে আনি। কোলে করে তো 10 মিনিট হাঁটতে হবে। তোকে কোলে নেবো আর টোলটা ঘাড়ি নেবো। ট্রলি রেখে আমায় নিয়ে চলুন আগে। ঈশান মাথা নোয়ায় খানিকটা বাঁকা গলায় বলে, নিতে পারতাম, কিন্তু থাক, কিছুক্ষণ স্ট্যান্ডে বসে একা, এটাই তো শাস্তি। আপনি? আমি খারাপ, খুব খারাপ। তিতিরকে ঝট করে কোলে তুলে নিল ঈশান। চেঁচিয়ে উঠল তিতির।
আমার ছবি না, আমি হাঁটতে পারবো বললামই তো। ঈশানের হাত ছাড়িয়ে পা ফেলতে পায়ের ব্যথায় গুঙিয়ে উঠল তিতির। অসহায়ের মতো থমকে গেল। ঈশানের বেশ হাসি পেল এবার। ঝটকা টানে পিঠের নিচে আর হাঁটুর নিচে ধরে তুলে নিল পাজা খুলে। তিতির আচমকা এহেন কাণ্ডে হতভম্ব হয়ে জড়িয়ে ধরল ঈশানকে আষ্টে পৃষ্ঠে। ঈশান বাঁকা হাসল। মাঝরাতে সাদা পরে বেরিয়েছিস, মানুষ দেখলে জিন পরি ভেবে ভয় পাবে। তাছাড়া বৃষ্টি নামলেও বলে লেপটে আসিস তো গায়ের সাথে। আমি কিছু দেখে ফেললে দোষ দিতে পারবি না কিন্তু। কঠিন দৃষ্টি দিল তিতির। অসভ্য একটা লোক, যা মুখে আসে বলে। তিতিরকে ছাউনির নিচে বসিয়ে ব্যাগ ঠেলে হাঁটা ধরল গাড়ির দিকে। মিনিট পাঁচেকের মতো বড় বড় কদমে হেঁটে আড়াল হলো তিতিরের চোখে। তাকে এমন শাস্তি দেওয়ার মানে হয় কোনো? দ্রুত পায়ে চলতে চলতে ঈশান মেসেজ করলো কাউকে। ঈশানের আদেশে 100 হাত দূরে দাঁড়িয়ে দুজন লোক। সে বেচারা দুইজনও উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়ে। ঈশানের মেসেজ দেখা মাত্রই হাঁপ ছাড়ল। প্রথম জন ধাক্কা দিল পাশের জনকে। এখন ঘুরতে বলেছে আমাদের। বস আসবে মিনিট 20 মধ্যে। ম্যাডামকে এখন চোখে চোখে রাখতে বলো। তখনও চোখে চোখে রাখতে বললে সমস্যা কি ছিল? পাশের লোকটা বিরক্ত হলো, বিরক্ত গলায় বলল, চোখে চোখে রাখতে গিয়ে ঠুটে ঠুট রাখা দেখে ফেললে চাকরি থাকতো। তাস অবশ্য ঠিক। ঈশানের গাড়ি ঠিক করতে করতে কোথা থেকে বৃষ্টি নেমে এলো। হতভম্ব হলো ঈশান। ছাতা নেই তার কাছে। তিতিরকে তখন না নিয়ে আসায় ভুল হয়েছে। ট্রলিটা তাও তার লোক দিয়ে যেত। তিতিরকে তো মনে হলো হাঁটতে পারবে না। ঈশান ভিজে জবজবে হলো মুহূর্তে। তাড়াহুড়ো করে গাড়ি ঠিক করে ছুটলো তিতিরের কাছে। বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পায় মেয়েটা। ভেজার ভয় নেই, ছাউনির নিচে পানি যাবে না। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালো তিতিরের কাছে। মেজাজ তুঙ্গে উঠল তার। তিতির মোটেও ছাউনির নিচে নেই। তিনি বহাল তবিয়তে নিজের খোঁড়া পা নিয়ে ছাউনি ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালো তিতিরের কাছে। মেজাজ তুঙ্গে উঠল তার। তিতির মোটেও ছাউনির নিচে নেই। তিনি বহাল তবিয়তে নিজের খোঁড়া পা নিয়ে ছাউনি ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে। বেয়াক্কেল মেয়ে, কি সাদে বলে! গায়ে সাদা জর্জেটের একটা লম্বা ফ্রক। কি অবস্থা হতে পারে! ফোনে অনবরত মেসেজ কল এসেই যাচ্ছে। তার লোক পাঠাচ্ছে। বৃষ্টি নামা মাত্র তারা আরও একটু দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আছে। সেটা বলতে এত তোড়জোড়। সব কয়টা গাধা পালে সে। গাধাগুলোর সাথে কথা বাড়ানোর মানে হয় না। তবে দুদিন এসে শতভাগ নিশ্চিত তার প্রপার পাগল হতে আর মাসখানেক। বিনা বাক্যে কোলে তুলে হাঁটা ধরল ঈশান। মেয়েটা একদম বৃষ্টির পানি সহ্য করতে পারে না। শরীর গরম হয়ে গেছে, জ্বর এসেছে। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে আছে সে। রাগ হচ্ছে না, রেল লাইনে মাথা দিতে মন চাচ্ছে। তিতির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে ঈশানের কাঁধ। শীতে শরীর কাঁপছে। তাছাড়া ভেজা শরীর লেপ্টে আছে ঈশানের সাথে। হাঁটার তালে বারবার গভীর স্পষ্ট অনুভব হচ্ছে। সেটাও তার কাঁপাকাঁপির একটা কারণ। খানিকক্ষণ সময় নিয়ে মিনমিন করে তিতির বলল, আপনি জানলেন কি করে আমি এখানে? ঈশান তেতে উঠল। সেটা তো জানতে হবে না, জ্বর এসে গেছে তো শরীরে। সামনে এসে দাঁড়াসনি কেন বৃষ্টির সময়? তিতির আবারও গলায় অত্যন্ত নমনীয় ধীর গলায় সাফাই দিল। ভিজতে ভালো লাগছিল। এটা কোনো কথা? ঈশানের ইচ্ছে হলো তুলে আছাড় মারতে মেয়েটাকে। শান্তিতে কোথাও বুকে নিয়ে ঘুমাতো তা না, মাঝরাতে মশকরা করা হচ্ছে তার সাথে। ইচ্ছে তো করছে কোল থেকে ছুঁড়ে ফেলে দেয় ওই রেল লাইনে। বেয়াদব মেয়ে, কার ওপর রাগ দেখে রাত 12টার সময় ব্যাগ গুছিয়ে স্টেশনে আসার সাহস করলি তুই? আবার ধমক। পায়ের ব্যথায় ফুলে উঠেছে। ঠোঁটজোড়া এসেই কেটে কুটে ফেলেছে, সেটাও জ্বলছে। ধমকাধমকি পছন্দ হলো না তার। হাত দুটো সরিয়ে আনলো ঈশানের কাঁধ থেকে। বাজখাই গলায় বলল, নামান, চলেই যাব আমি। এসেছেন কেন? বারবার বোঝা বলে অপমান করবেন? আমি বোঝা আপনার? ঝুলিয়ে দিয়েছে আমাকে আপনার গলায়। ঈশান দাঁতে দাঁত চেপে ধরলো। কটমট করে বলল, এতটুকুন মেয়ে, আত্মসম্মান প্রতি রন্ধ্রে রন্ধ্রে, এখনো তো ঝুলেই আসিস, তা আবার কোলে ওঠে। কোলে তুলতে বলেছে কে? খালি ছোঁয়ার ধান্দা? হ্যাঁ, আবারও বাজে কথা মেয়েটার। তাকে নিয়ে কোনো পজিটিভ ভালো ধারণা বোধহয় এক বিন্দুও নেই মেয়েটার মধ্যে। তিতিরকে উঁচু করে ক্যাচ ধরার মতো খানিক শূন্যে ছুড়ে আবারও শক্ত করে চেপে ধরলো নিজের সাথে। ধমকে বলল, আর একটা বাজে কথা বললে ফাঁকা স্টেশনে বাসও সেরে ফেলবো বললাম। অবশ্য তোর জন্য আরেকটু অপেক্ষা করতেই পারি। সেক্ষেত্রে পাগল তো তুই হবি সেদিনের মতো আমাকে কাছে পেতে। আদৌ সে মরিয়া হবি। তখন কিন্তু কিছু করে ফেললে আমাকে ব্লেম দিতে পারবি না। শিথিল হলো তিতিরের শরীর। আতঙ্কে এদিক ওদিক তাকালো সে। একদম ফাঁকা স্টেশন। বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে প্রকৃতি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।